আমি সত্যি আর ওয়ার্ক প্রেশার নিতে পারছি না। আমাদের জীবনটা আগে না কাজটা আগে। রবিবারের মধ্যেই সমস্ত এনুমারেশন ফর্ম বিলি করতে হবে। শনিবারের বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের বৈঠকে। ফলে একদিকে কমিশনের বেঁধে দেওয়া ডেডলাইন, অন্যদিকে কাজের প্রচণ্ড চাপ, যার জেরে জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভের পারদ চড়ছিল আগে থেকেই। আর এই আবহেই সুপারভাইজারদের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের এক বুথ লেভেল অফিসার, নাম অনিমেষ নন্দী। কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের 205 নম্বর পার্টের বুথ লেভেল অফিসার তিনি। যে ওয়ার্ক প্রেশার নিতে পারছি না, প্রচণ্ড আমার কাল থেকে শরীরটা খারাপ, জ্বর মতো। আজকে একটা মিটিং ছিল, আমি এসেছিলাম, এসে কথা বলতে বলতে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যায়, পড়ে যায়। সকালে উঠে বাড়ি বাড়ি ঘোরা, তারপরে রাত্রে প্রায় রাত জেগে কাজ করা। পরিবারের দাবি শনিবার রাত থেকেই জ্বরে ভুগছিলেন ওই বিএলও। এরই মধ্যে রবিবার সুপারভাইজারের সঙ্গে বৈঠক ছিল 34 নম্বর ওয়ার্ডের সমস্ত বিএলওদের। সেখানে উপস্থিত ছিলেন অনিমেষ নন্দীও। অভিযোগ, বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে বেলেঘাটা ডিভাইন নার্সিংহোমে নিয়ে আসা হয়। আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ, কালকে রাতেও জ্বর ছিল, ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। একদিকে যখন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বুথ লেভেল অফিসার, তখন বাইরে কাজ সংক্রান্ত একাধিক সমস্যাকে কেন্দ্র করে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন অন্যান্য বিএলওরা। কারোর দাবি মানসিক চাপ, কারো মনে আবার প্রশ্ন উঠছে প্রযুক্তিগত সমস্যা হলে তার দায় নেবে কে। 9 তারিখের পরে যখন ড্রাফট রোল বেরোবে, যে নামগুলো কেটে যাবে, যেগুলো আমাদের জন্য হবে না, ডিউ টু ইসিআইয়ের জন্য হবে, তার দায় ভাই কি ইসিআর নেবে? আমাদের তো বাড়ি বাড়ি লোক চলে যাবে, আমাদের মেন্টাল হ্যাকেল করবে, আমাদের শারীরিক ফিজিক্যালি হ্যাকেল করবে। একদিকে বিএলওদের একাংশের ক্ষোভ বিক্ষোভ, অন্যদিকে এই নিয়েও তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এদিকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো পর্যন্ত কত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে তার তথ্য পেশ করল নির্বাচন কমিশন, যেখানে দেখা যাচ্ছে রবিবার দুপুর 3টে পর্যন্ত পশ্চিমবঙ্গে ফর্ম বিলি হয়েছে 99.16%। শিবাশিস মৌলিক, রুমা পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এক শব্দে বললে চাপ, যেটা বিএলওরা একদম শুরু থেকেই বারবার করে বলে আসছিলেন। আমি কেয়ার কাছে এই জায়গা থেকেই আসবো। কে অনিমেষ নন্দী তিনি বিছানায় শুয়ে, মানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে তিনি বলছেন আগে আমার জীবন না আগে আমার কাজ। এত চাপের মধ্যে কিভাবে কাজ করব? সবার আগে আমি অবশ্যই অনিমেষ বাবুর সুস্থতা কামনা করি এবং সমস্ত বিএলও, নির্বাচন কমিশনের আওতায় যারা যে সমস্ত বিএলও তাদের কাজ করছেন, ফর্ম বিলি করেছে, 99% ফর্ম বিলি হয়ে গেছে, তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। অন্তত তারা ফর্ম বিলির কাজটা, কিছু তো ব্যতিক্রম রয়েছে, কিছু তৃণমূলের পার্টি অফিসে, দোকানে, তৃণমূলের বাড়িতে করছেন, কিন্তু মোট যদি দেখি আমরা, তারা নিজেদের কাজটা যে করেছেন এটা নিঃসন্দেহে শুভেচ্ছা এবং ধন্যবাদ প্রাপ্য। এবার চলে আসে চাপের কথায়। দেখুন, চাপটা তো স্বাভাবিক। যে রাজ্যে দিনের পর দিন সরকারি নিয়োগ হচ্ছে না, তো যে যতগুলো তাদের রাজ্য সরকারে আমাদের কর্মচারী থাকার কথা, তার থেকে সংখ্যায় অনেক কম আছেন, তো স্বাভাবিক এদের উপর চাপ পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে বলুন, অনিমেষ বাবুর সময়টা যে অত্যন্ত কম ছিল, বারবার তৃণমূল অভিযোগ করছে। সময়টা কোথায়? তৃণমূল তো অভিযোগ করবে, 99% তো ফর্ম বিলি হয়ে গেছে। আপনি তো একটু আগে বললেন, অর্থাৎ যদি সময় কম থাকতো। ভালো করে বিষয়টা একটু বলি তোমাকে। সেটা হচ্ছে যে একেবারে বিএলওরাও বলছেন এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সময় কম দেয়া হয়েছে। এই পুরো ফর্মের, শুধু তো ফর্ম দেয়া নয়, ফর্ম দেয়া, ফর্ম নিয়ে আসা, এই ডিজিটাইজেশন করা, যেটা আগে বিএলওদের জানানো হয়নি। পরে বিএলওরা, আপনি নিশ্চয়ই শুনলেন, বিএলওরা বললেন যে পরে আমরা জানতে পেরেছি আমাদের অ্যাপের মাধ্যমে। সুতরাং এই এত কম সময়ে এত কাজ করব কি করে? নিশ্চয়ই তারা তাদের ক্ষোভটা জানাবেন নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবেন, তাদের কোনো আরও বাড়তি কোনো লোক যদি দেওয়ার থাকে, কিভাবে সেই কাজগুলোকে তাদের সুরাহা করা, সেটা নির্বাচন কমিশন উত্তর দেবেন। কিন্তু আমি আমার জায়গাটা থেকে সরছি না পাপিয়া, বরং আমি প্রশ্ন করছি, যে রাজ্যে আমাদের যতগুলো সরকারি কর্মচারী থাকার কথা, এবং সবথেকে লজ্জার ব্যাপার চিন্তা করুন তো, আমাদের যারা আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি, এদেরকে দিয়ে কাজ করাতে হচ্ছে রাজ্য সরকারের। এই লজ্জাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর দিয়ে দেবেন না, যে তিনি কেন যথেষ্ট পরিমাণ রাজ্য সরকারি কর্মচারী তারা নিয়োগ করেনি, যার চাপ এই বিএলওদের উপর আসতে হচ্ছে। এবং আরও একটা কথা খুব বলতে হচ্ছে, যে আপনি বলছেন যারা যারা বক্তব্য রাখলেন যে আমাদের উপর এরপরে যে হেকল হবে। কেন হেকল হবে? আপনারা যদি আপনাদের যে এসআইআরের কাজটা সঠিকভাবে করেন, কেন হেকেল হতে হবে? হেকেল হতে হবে তাদেরই, চোরের মন বোচকার দিকে যেটা কথা আছে, যাদের হেকেল হতে হবে, যারা এখানে জল মেশাবেন, যারা এখানে দুর্নীতি করার চেষ্টা করবেন, যারা এখানে অনুপ্রাণিত হয়ে অনুপ্রেরণার উচ্ছ্বাসে ভেসে যাবেন, তাদের
নিশ্চয়ই ভয় থাকবে, কিন্তু সাধারণ যারা বিএলও রয়েছেন বাকি সমস্ত এখানে কে আর ঠিক যে ইঙ্গিতটা করলেন নাম না করে যে বিএলওরা ভয় পাচ্ছেন, বিএলওদের এত ভয় পাওয়ার কি আছে যদি পুরো বিষয়টাতে স্বচ্ছতা থাকে? সমীর দা। না, এটা তো চাপেরই বিষয়, কারণ যেভাবে নির্বাচন কমিশন এসআইআরকে কেন্দ্র করে চটজলদি T20 ম্যাচের মতন 2020 ম্যাচে যেমন খুব তাড়াতাড়ি খেলতে হচ্ছে, কিসের কারণটা কি, এর মধ্যে কি লুকিয়ে আছে? এটা কি সত্যি অনুপ্রবেশকে বাদ দেওয়া, না এর মধ্যে অন্য কিছু করা, না অরিজিনাল ভোটারদের বাদ দেওয়া? এই সব কিছু কাজটা বিএলওদের উপরে পড়েছে। স্বাভাবিক বিএলও তো মানুষ, সে শিক্ষক হোক বা সরকারি কর্মচারী হোক, তাদের যেভাবে মানসিক চাপ তৈরি হয়েছে এই এমিনেশন ফর্ম নিয়ে তারা যাওয়া, ঠিকই বলছেন তো আপনি, একটা মানুষ, এবং এদেরকে আবার ডাটা এন্ট্রি করার কথাও বলছে, যেটা প্রাথমিকভাবে নোটিশে ছিল না। এই যে একটা কাজ, স্কুলের কাজ, তারপরে এই কাজটা, এটা তো একটা অত্যন্ত মানসিক চাপ তৈরি হয়েছে। স্কুলের কাছ থেকে কেন রিলিফ দেওয়া হচ্ছে না সমীর দা? এটা তো নির্বাচন কমিশনকে একদম স্পষ্ট নির্বাচন কমিশন বলে দিয়েছিল। নির্বাচন কমিশন অবশ্যই শিক্ষা দপ্তরকে জানাবে, শিক্ষা দপ্তরকে জানিয়েছে কি, শিক্ষা দপ্তরকে জানিয়ে করলে তো নিশ্চয়ই এটা তো একটা সহযোগিতার মধ্যেই হবে। আমাদের বক্তব্য হচ্ছে চটজলদি করতে গিয়ে সেই সহযোগিতা যদি দেখা যেত, সেই সহযোগিতা যদি দেখা যেত তাহলে সমীর দা একটু শুনে নিন, সমীর দা একটু শুনে নিন, এই সহযোগিতা যদি দেখা যেত তাহলে তো এত সমস্যা তৈরি হতো না, এই মানুষটাকে অসুস্থ হয়ে পড়তে হতো না। না, সহযোগিতা যদি আপনি না চান, আপনি যদি আপনার রাউন্ডের যে ক্ষমতা সেইটার মধ্যে যদি আপনি আপনার মতন করে সবকিছু করতে চান, তাহলে স্বাভাবিকভাবে সেই এটা তো একটা দীর্ঘমেয়াদী। আমরা আগেও তো দেখেছি 2002 থেকে 2004 পর্যন্ত 2 বছর ধরে একটা চলেছে, কিন্তু আপনি এই বিহারেও দেখুন, গোটা ভারতবর্ষে যেখানেই এসআইআর হচ্ছে সব জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। রবীন্দ্রনাথ বাবু, বারবার এই নিয়ে আমরা আলোচনা করেছি। হ্যাঁ বলবেন কে বলবেন, বারবার এই নিয়ে আলোচনা করেছি যে ক্রমশ সাঁড়াশি চাপের মধ্যে পড়ে যাচ্ছেন বিএলওরা। এর থেকে বেরোনোর তো উপায় দেখছি না, উল্টে যা দেখছি একের পর এক বিএলও তারা অসুস্থ হয়ে পড়ছেন, দিকে দিকে ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। দেখুন, একটা কথা বলি, আমার বাড়িতেও বিএলও এসছেন, খুবই অমায়িক ভদ্রলোক মানুষ, তিনি এসছেন, আমাকে ফর্ম দিয়ে গেছেন, কিন্তু এই ফর্মটা দিতে ওনার সময় লেগেছে হার্ডলি 1 মিনিট বা তার থেকে বেশি, 2 মিনিট। আমি গল্প করেছি, উনি শুনেছেন, এই 2 মিনিট। 1200টা বাড়ি আছে, 1200 বাড়ির মানে 1200 ভোটার একটা বুথে, তো 1200 যদি আমি 4 জন করে একটা বাড়িতে যদি 300, আমি ধরলাম 400 বাড়িতে ওকে যেতে হবে, তার জন্য 15 দিন সময় কিন্তু এনাফ। দ্বিতীয় নম্বর হচ্ছে, এবার আপনি যদি অন্য পার্টটায় দেখেন, জমা নেওয়ার জন্য সাধারণ মানুষ সবাই বুঝে গেছেন, কেউ বুঝতে চাইছেন, তিনি বলে দিচ্ছেন। এই যে বলাটা, এই যে ফোনে বারবার করে ওকে যোগাযোগ করছে এবং উনি রেকর্ডিংয়ের সঙ্গেই ফোন ধরছেন, প্রত্যেককে ফোনে যোগাযোগ করছে, এইটা কিন্তু তাদের কাছে একটা চাপ। দ্বিতীয় যে চাপটা, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি। অনেকেই কিন্তু ডেটা এন্ট্রির সঙ্গে রপ্ত নন, এই ডেটা এন্ট্রির সঙ্গে রপ্ত নন বলে তাদের ভয় হচ্ছে যে ভুল হয়ে যেতে পারে। আর আরেকটা যেটা মেজর চাপ, দুদিক থেকেই, যদি কারোর নাম বাদ না যায়, তাহলে বিজেপি বলছে আমরা তাকে একবারে সাসপেন্ড করার জায়গায় যাব, আর এই বলছে যে যদি কারোর নাম যে বাদ যায় তাহলে আমরা তোমাকে আমার আন্ডারই কাজ করতে হবে, রাজ্য সরকারকে। এই দুয়ের মধ্যে তো জাতাকলে পড়ে গেছে। চাপটা, আসল চাপটা সেখানে, তাদের যে চাপটা সেটা আপনি ভাবুন, সেটা মানসিক চাপ। এই চাপটা তাদের যে ফিজিক্যাল, আমি যে বিএলও আমার কাছে এসছেন, তিনি কিন্তু অফিস থেকে ছুটি পেয়েছেন, মানে অফিসে তাকে যেতে হচ্ছে না, তিনি ডিউটি লিভেই থাকছেন। এবং এটা উনি বললেন, আমি যখন জিজ্ঞেস করছি টিচাররা কি পাচ্ছেন, বললেন হ্যাঁ পাচ্ছেন। এখন আমি জানি না সত্যি পেয়েছেন কি না পেয়েছেন, আমার কাছে সে তথ্য নেই, কিন্তু এই যে চাপটা দুটো, একটা হচ্ছে ডেটা এন্ট্রি, রাত্রির 12টা পর্যন্ত তাদের ডেটা এন্ট্রি করতে হচ্ছে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ডেটা এন্ট্রির পরে ওরা সারাক্ষণ চোখের মধ্যে ভাবছে কি হবে। এই যে জানুয়ারি মাসে যখন প্রথম ড্রাফট লিস্টটা বেরোবে, তখন তাদের বাড়িতে হামলা হবে কিনা, এটা কিন্তু মানে $1 মিলিয়ন প্রশ্ন, যে প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। অর্থাৎ বুঝতেই পারছেন, এই যে বিএলওরা চাপের মুখে, তারা করবেন কি, তারা এই অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে, এবং নির্বাচন কমিশন এখনো স্পষ্ট নির্দেশ দেয়নি, যেটা আপনারা জানেন যে ইতিমধ্যে সিও দপ্তর তারা আবেদন জানিয়েছে যে এর মধ্যে এইআরও বা ইআরও তারা যদি এই অ্যাপের সঙ্গে যুক্ত হন, তা অনেকটা সুবিধে হয় বিএলওদের। আমাদের নজর থাকবে সেদিকে। কিন্তু এর মধ্যেই দেখুন, বালুরঘাটে এসআইআর হেল্প ডেস্ক করলো বিজেপি, আর এই এসআইআর হেল্প ডেস্কে হাজির হলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি চালু হলো সিএ ক্যাম্পও। ঠাকুরনগরে সিএ ক্যাম্পে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, আর শিলিগুড়িতে সিএ ক্যাম্পে দেখা গেল বিধায়ক শঙ্কর ঘোষকে। আর অন্যদিকে
আপনাদের সামনে রাখবো মতুয়াদের অনশন। আপনারা জানেন এসআইআর এর বিরোধিতায় মতুয়ারা অনশন করছেন। অনশন মঞ্চে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। মতুয়া অনশন মঞ্চে তৃণমূলের প্রতিনিধি দলকেও দেখা গেল এসআইআর এর বিরোধিতায়। অর্থাৎ একদিকে এসআইআর এর পক্ষে বিজেপির সিএ ক্যাম্প এবং এসআইআর সহায়তা শিবির, এসআইআর এর বিরোধিতায় তৃণমূল সাংসদ মমতা ঠাকুর অনশন মঞ্চে মতুয়াদের। সেখানে তৃণমূলের প্রতিনিধি দল তারাও হাজির ছিলেন। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, অবশ্যই থাকবে বিএলওর অসুস্থ হয়ে পড়া এবং বিএলওদের যে চাপ তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন এই বিষয়টা। তার পাশাপাশি মানে আমি বলছি মতুয়া ভোট ব্যাংক সবারই একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু, যেই কারণে তোমরাও মানে সিপিএমও হাজির হয়ে যাচ্ছে, কংগ্রেসও হাজির হয়ে যাচ্ছে এই তৃণমূলের ডাকা অনশন মঞ্চে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে অনশন মঞ্চটা তৃণমূলের ডাকা নয়, ওটা মতুয়া মহাসংঘ, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অনশন মঞ্চ। এবং সেখানে মমতাবালা ঠাকুর উনি কয়েকদিন আগে থেকে উনি তো ঘোষণা করেছিলেন না, উনি করে থাকতে পারেন, কিন্তু সেটা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি হিসেবে, মানে তৃণমূলের সংসদ হিসেবে নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমিও তো ওখানে গেছি বা সুজনদা গেছিলেন, সবাই গেছিলেন, ওখানে তো কোনো মানে তৃণমূলের পতাকা টতাকা দেখিনি কিছু। ইনফ্যাক্ট আমাদের এই প্রশ্ন ছিল, আছে এবং থাকবে যে ওখানে বিজেপির বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরাই বা নেই কেন? আপনারা মতুয়াদের ভোটের জন্য এত কিছু করেছেন, ওখানে আপনাদের সাংসদ ওই এলাকার তিনি নির্বাচিত সাংসদ আছেন, এত সিটিজেনশিপ থেকে শুরু করে এত কিছুর কথা বলা হয়েছে। আজকে ঠিক হোক ভুল হোক, এতগুলো মানুষ আজকে না খেয়ে বসে আছেন, অসুস্থ হয়ে পড়ছেন, আরও এতজন মানুষ আশঙ্কিত। সেখানে শান্তনু ঠাকুর বা তার প্রতিনিধিরাই বা নেই কেন? এটাই তো আমাদের কাছে প্রশ্ন। কে গেছে সেটা তো প্রশ্ন না। এক, দ্বিতীয় কথা দেখুন, এই যে সিএ এর ফর্ম ফিল আপের কথা বলছিলেন, ওখানে তো শান্তনু ঠাকুর বা তার লোকজন এরকম টাকা পয়সা নিয়ে লোকে সিএ ফর্ম ফিল আপ তো বেশ কয়েকদিন ধরে করাচ্ছেন। কিন্তু আমি খালি এটা আপনাদেরকে জিজ্ঞেস করছি, এই সিএ ফর্ম ফিল আপ করা না করার সঙ্গে এই মুহূর্তের যে প্রশ্নটা এসআইআর এর নাম থাকা কি না থাকা, এই দুয়ের মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? মতুয়া মানুষ যারা কিনা সিএ এর ফর্ম ফিল আপ করেছিলেন, তারা আদালতে এই বলে মামলা করলেন যে আমাদের সিএ এর অ্যাপ্লিকেশনটাকেও একটা ডকুমেন্ট হিসেবে এসআইআর এর জন্য গণ্য করা হোক। কেন্দ্রের সরকারের পক্ষ থেকে এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকে, কেন্দ্র সরকারের পরে পার্টি করা হলো, ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদের আপত্তি করা হলো। কেন্দ্রের সরকারের প্রতিনিধিকে যখন জিজ্ঞেস করলো কোর্ট যে এই ব্যাপারে আপনাদের মতামত কী, তখন তারা পরিষ্কার বললেন যে আমরা মনে করি না যে সিএতে আবেদন করলেই তাকে এসআইআর এর নাম রাখতে হবে। তখন বলা হলো তাহলে স্টেটাসটা কী এখন? তারাই জানালেন যে 50,000, গত 1.5 বছর হয়ে গেল সিএ লাগু হয়ে গেছে আমাদের দেশে, 50,000-এর ওপর মানুষ আবেদন করেছেন, যে আবেদন পেন্ডিং 200-250টা বোধহয় গ্রান্ট করা হয়েছে, বাকি সমস্ত পেন্ডিং। তখন মানে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হলো যে 10 জন ওই মামলার পিটিশনার, যারা কিনা সরাসরি মামলা করেছে, বলছেন যে এই 10 জনেরটা আমরা তাড়াতাড়ি করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এই 10 জনেরটা দিচ্ছেন তো বাকি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কী হবে? তখন বলে সে আমরা বলতে পারবো না, আমরা ওইগুলোকে এখন দিচ্ছি না। সুতরাং আমার বক্তব্যটা এখানে 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা নিয়ে শান্তনু ঠাকুরের লোকেরা সিএ ফর্ম ফিল আপ করাচ্ছে, ওদের বিরাট ফান্ড কালেকশন হচ্ছে। কিন্তু যে মানুষ ফর্মটা ফিল আপ করলেন, ওই ফর্মের কি একটা ছেঁড়া ঠোঙার থেকেও মানে ছেঁড়া ঠোঙার সমান মূল্য রয়েছে? আজকে প্রশ্নটা হচ্ছে এসআইআর নিয়ে সংঘাত, একদিকে সিএ ক্যাম্প, এসআইআর সহায়তা শিবির, আপনারা বুঝতেই পারছেন তুঙ্গে রাজনৈতিক সংঘাত।